5,000 টাকা ছাড়া গেট ছাড়বই না। মামার বাড়ির আবদার নাকি 1 টাকাও দিব না। এই যে মিস্টার, আপনার কাছে চাইনি, আপনি চুপ থাকেন। ও হ্যালো, চুপ থাকবো মানে? কার কাছে চাইছেন? কিসের টাকা চাইছেন? বরের কাছে চাইছি। মনে হচ্ছে বাপ দাদার পাওনা ঋণ 500 টাকা লন আর রাস্তা ছাড়েন। আপনি কথা বলছেন কেন? আপনি রাস্তা আটকাচ্ছেন কেন? আপনার কাছে কিছু চেয়েছি? বরের কাছে চাইলে বউকে গেট আটকাতে কন। দেখেন রাগ উঠছে কিন্তু। মাথায় ঠান্ডা পানি ঢালেন। মেয়েটি চোখ রাঙিয়ে চাঙ্গুকের দিকে তাকিয়ে আছে। চোখগুলো বের করে না মার্বেল খেলবো। আপনি তো আস্ত ফাজিল লোক। আর আপনি কি ফেরেশতা? ভালো হচ্ছে না কিন্তু। আচ্ছা 500 টাকা লন আর রাস্তা মাপেন। আমি কি ফকিনি মনে হয় আপনার? আবার জিজ্ঞাসা করছো এখন কি কাগজে লিখে দিতে হবে? তখনই যেই হোক চাঙ্গুকের কানে কানে গিয়ে বলে, ভাই টাকাটা দিয়ে দে না। আচ্ছা 5,000 টাকা নেন, এবার খুশি? তে টাকাটা চিলের মতো ছো মেরে নিয়ে নিল। তারপর যেহকে মিষ্টি খাইয়ে দিল। তারপর পালা এলো আমার গালে মিষ্টি দিল। কিন্তু এ তো মিষ্টি না, এ তো আলু। কিন্তু কাউকে সেটা বুঝতে দেওয়া যাবে না। স্বাভাবিকভাবেই হজম করলাম। কি ভাইয়া, মিষ্টি মজা না? মিষ্টি কি তিতা হবে নাকি? মজাই তো। তে মুচকি মুচকি হাসছে। পরযাত্রীকে ভেতরে নিয়ে গিয়ে বসানো হলো। আমি একটা চেয়ারে গিয়ে বসলাম। তখন কেউ আমার গায়ে পানি ঢেলে দিল। পেছন ফিরে দেখলাম তে। এটা কি হলো? বোঝেন না কি হলো? আরেক জগে নিয়ে বুঝিয়ে দেব? না থাক, বুঝেছি, সমস্যা নাই। ওয়াটারপ্রুফ শরীর, একটু পরে শুকিয়ে যাবে। মনে মনে মেয়েটার নামে আচ্ছা রকম ছাড়ি দিলাম। বিয়ে কমপ্লিট, এবার বিদায়ের পালা। মেয়ের বাবা জেহবের হাত ধরে বলল, বাবা আমার মেয়েকে অনেক আদর স্নেহ যত্নে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছি। ওর কোনো শখ অপূর্ণ রাখিনি। নিজে না খেয়ে ওদের খাইয়েছি। আজ ওর সব দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম আমার কলিজার টুকরাটাকে। কখনো কষ্ট দিও না মেয়েটাকে। উনি কান্নায় ভেঙে পড়লেন। লিসা আপু হাউমাউ করে কাঁদছেন মায়ের বুকে। পাশে তেও কাঁদছে। আরেম সাহেব সুবিন সাহেবকে বললেন, বেআই সাহেব চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের বাসায় বউ নয়, মেয়ে হয়ে থাকবে। ভাবিকে জোর করে গাড়িতে বসানো হলো, কিন্তু কান্না যেন থামছে না। এতক্ষণে তেও হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। ভাবিকে ভাইয়া সান্ত্বনা দিচ্ছে। এত কাঁদছো কেন? কাঁদার কি আছে গো? 1 ঘন্টার মধ্যে আমরা বাসায় পৌঁছে গেলাম। ভাবিকে ফুল দিয়ে সাজানো রুমে নিয়ে যাওয়া হলো। আজ ওনাদের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে। পরের দিন সবাই গোসল করে নাস্তা করে বাসার পেছনে ক্রিকেট খেলছি। বাসায় অনেক মানুষ নতুন বউ দেখতে আসছে। 3 দিন পরের ঘটনা। 11টার দিকে ভাবিদের বাসা থেকে মেহমান আসলো ভাইয়া আর ভাবিকে নিয়ে যেতে। তে দেখি আমার সাথে বেশ ভাব নিচ্ছে। এত ভাব, তারাও দেখাচ্ছে মজা। তে আমার ছোট বোন জিমিনের সাথে আমাদের বাসাটা ঘুরে ঘুরে দেখছিল। পুকুরের পাড়ে আসতেই আমি সুযোগ বুঝে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছি। কেমন লেগেছে বেআইন সাহেব? কুত্তা, কি করলে এটা? হিসাব বরাবর। পরে জিমিনকে ডেকে বলে দিলাম যেন ওর কালো শাড়িটা দেখে পরতে দেয়। তে ফ্রেশ হয়ে জিমিনের রুম থেকে কালো শাড়ি পরে বের হতেই আমি তো স্তব্ধ মেরে গেলাম। আগুন সুন্দরী, ওয়াও! কি দেখেন অমন করে? চাঙ্কুকের কোনো সাড়া নেই। তা দেখে তে লজ্জা পেল একটু। ভাইয়া, এই ভাইয়া শর্ত। তে আপু আসো। তে জিমিনের পিছু পিছু চলে গেল। বেআইনকে দেখে পুরাই ক্রাশ খেয়ে গেলাম। মনে প্রেমের ফুল ফুটলো বুঝছি। বিকেলে ওরা চলে যাবে। ভাইয়ার সাথে চাচাতো ভাই কাল যাওয়ার কথা। না, এটা হবে না। আমার শ্বশুর বাড়ি আমি যাব। তোর শ্বশুর বাড়ি মানে? না মানে ভাইয়ার শ্বশুর বাড়ি বলতে চেয়েছি। বুঝতে পারলাম, আচ্ছা তুই যা। ওদের বাসায় গেলাম, সন্ধে হয়ে গেল। জামাই আপ্যায়ন অনেক ভালোই করলো। তে রুমেই ঘুমালাম, সে ঘুমালো অন্য রুমে। পরের দিন সকালে তে আমার নাস্তা দিল আর ভাবি ভাইয়াকে দিল। আমার মনে হচ্ছে আমিও যেন এই বাড়িরই জামাই। নাস্তা করে তের সাথে হাঁটতে বের হয়েছি। বাড়ির পাশে দিঘির পাড়ে তাল গাছটার নিচে বসলাম। কি অপরূপ প্রকৃতি। বেআইন, একটা জিনিস লক্ষ্য করেছেন? কি? ওই যে দেখেন দূর আকাশে পাখিগুলো চড়াই চড়াই উড়ে যাচ্ছে। একটু আগো পিছু নেই। আমাদের থেকে একটু দূরে একজোড়া কবুতর এসে বসলো। একটা আরেকটার ঘাড়ে ঠোঁট দিয়ে পশম এলোমেলো করে দিচ্ছে। তে আমার দিকে তাকাতেই, আমার দিকে তাকাবেন না, আমার লজ্জা করছে। তার দিকে তাকিয়ে আমি অবাক। ওর মুখ লাল হয়ে গেছে, কানে লতি পর্যন্ত লাল, মাথা নিচু করে রেখেছে। এখানে লজ্জা পাওয়ার কি আছে? আপনি অনেক খারাপ। এভাবে লাল হচ্ছ কেন?
তে মাথা নিচু করে মুখ চেপে হাসছে। লাজুক চাহনিতে ও আমার সাথে প্রেমের খেলা খেলছে। ভাবনার ছেদ ঘটিয়ে তের দাদির ডাক এলো, এই যে লায়লা মজনু, 10টা তো বাজে, খাওয়ার কথা কি ভুলে গিয়েছেন? যাও দাদি, যাচ্ছি। পরে দুজনেই উঠে বাড়ির দিকে হাঁটা দিলাম। কেউ কোনো কথা বলতে পারলাম না। আমি জানি না আমার মনে যে লুকোচুরি প্রেমে ঢেউ উঠেছে, ওর মনেও কি সেম অবস্থা। আমি ভাইয়ার রুমে চলে গেলাম। একটু পরে দাদি রুমে এসে বললেন, কই জামাইরা খেতে আসেন। খাবার টেবিলে বসে আছি, আমার পাশের সিটটা একদমই ফাঁকা। তে এসে আমার পাশেই বসলো। দাদি মুচকি মুচকি হাসছে আমাদের দেখে। ওই বুড়ি হাসলে কিন্তু উঠে যাবো বলে দিলাম। আমি কি করেছি এতে? আমি তাদের কথা শুনে হেসে ফেললাম। তখনই দাদি বলল, ছোট জামাই হাসো কেন? আমি খাবোই না বলেই তে উঠে চলে গেল। আমাদের খাওয়ার পর ভাবি ডেকে ডেকে খাইয়ে দিল তাকে। 11টার দিকে সবাই মিলে বের হলাম একটু ঘুরতে। চলে আসলাম দুপুরের ভেতরেই। এসে গোসল করলাম, খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। বিকালে একা একা বসে আছি, ভালো লাগছে না ফোন ঘাঁটতে। তাই ভাবলাম তের সাথে একটু গল্প করে আসি। গিয়ে দেখি শুয়ে শুয়ে উপন্যাস পড়ছে তে। আমাকে দেখে ওনা ঠিক করে উঠে বসলো। বসেন। একা একা ভালো লাগছিল না, তাই গল্প করতে আসলাম। আচ্ছা বসেন, আমি ফ্রেশ হয়ে আসছি, ছাদে যাব। দুজনে ছাদে কিছুক্ষণ সময় কাটালাম। পরের দিন 11টার পর আমি একটা বইয়ের জন্য তের রুমে নক না করেই হুট করে ঢুকে পড়লাম। গিয়েই একটা লজ্জাজনক অঘটন ঘটলো। আমি কারেন্ট শক লাগা মানুষের মতো নিস্তেজ হয়ে রুমে চলে আসলাম। তারপর থেকে তে আর আমার সামনে ভুল ক্রমেও আসে না, দেখলে লুকিয়ে পড়ে। ওর এই লুকোচুরিতে আমার চোখ ওকে আরো বেশি করে খোঁজে। পরের দিন থেকে ওকে পাগলের মতো খুঁজছি, কিন্তু সামনে আসছে না মেয়েটি। কয়েকদিন হয়ে গেল আমার সামনে আসে না। বাসায় চলে যাওয়ার দিন দুপুরে খেয়ে শুয়ে আছি চোখ বন্ধ করে, তবে ঘুমাইনি। হঠাৎ কে যেন দরজাটা আলতো করে ফাঁকা করে ঘরে ঢুকলো, আর এসেই আমাকে আলতো করে জড়িয়ে ধরলো। বুঝলাম এটাতে ও ভাবছে আমি ঘুমিয়ে পড়েছি। আমি স্বপ্নেও ভাবিনি তে আমার এতটা কাছে আসবে। আমি কিছুতেই নিজেকে নর্মাল রাখতে পারছি না, হার্টবিট বেড়েই চলেছে। খুব ইচ্ছা করছে ওকে বাহুতে আবদ্ধ করতে, কিন্তু তাতেও ভীষণ লজ্জা পাবে। তাই তো চুপি সারে এসেছে। 10 মিনিট পর ও আমার সাইডের পকেটে একটা চিরকুট রেখে উঠে গেল। আমার মনকে আরো উদালা করে দিল। পেয়ে যাওয়ার পর আমি উঠে পড়লাম। পকেট থেকে চিরকুটটা বের করে পড়তে শুরু করলাম। চিরকুটে লেখা ছিল, প্রিয়, তোমার চোখে চোখ পড়লে আমার ভীষণ লজ্জা করে। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে। যখন ভাবি তখন আমার শরীরের সমস্ত শিরা উপশিরা বাঁচতে থাকে। মাত্র কিছুদিনের পরিচয়ে তোমার উপর বিশ্বাস স্থাপন করে গভীরভাবে ভালোবেসে ফেলেছি তোমাকে। ভালোবাসা শুধু মন দিয়ে অনুভব করতে হয়, সেক্ষেত্রে ভালোবাসার কোনো প্রয়োজন হয় না। তাই তোমাকে ভেবে নিজেকে আর ধরে রাখতে পারিনি। তোমাকে একবার জড়িয়ে ধরতে খুব ইচ্ছা জাগে। ভবিষ্যতে কি হবে জানি না, তোমাকে নিয়ে যখন ভাবি তখন মনে হয় তুমি আমার পাশেই আছো। তোমার সেই অপলক চাহনি, মুখ ধরা মিষ্টি হাসি আর তোমার চঞ্চলতা বারবার আমার হৃদয় স্পষ্টভাবে ভেসে ওঠে। তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না। আমার চিন্তা চেতনা সে তোমাকে ঘিরে হৃদয়। আমার মনের ভাষা হৃদয়ের কান্না শুধু তোমার জন্য কামনা করে। এটি তোমার প্রিয় মানুষ তে। চিরকুটটা পড়লাম, বারবার পড়তে মন চাইছে। প্রথম প্রেমের অনুভূতি কেমন হয় তা ভাষায় বলে বোঝানো সম্ভব না। চিরকুট হাতে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখছিলাম, তেমন সময়ই ভাবি চলে আসলো। আমি পেছনে লুকিয়ে নিলাম সেটা। কি লুকালে? কই কিছু না তো। সত্যি তো? হ্যাঁ, তোমার ভাইয়া রেডি হতে বলেছে, আমরা বাসায় যাব। আচ্ছা তুমি যাও, আমি রেডি হয়ে নিই। গাড়িতে ওঠার সময় ভাবিকে সবাই বিদায় দিচ্ছে। ভাবি একটু কান্না করছে। জানালার ফাঁকে দেখে দেখা যাচ্ছে সে ওখানে কাঁদছে। আমার মনে হচ্ছে কলিজাটা আমি এখানেই রেখে দিয়ে যাচ্ছি। ওকে হাত দিয়ে ইশারা দিলাম, ফোনে কথা হবে। গাড়িতে ওঠার সময় ও টাটা দিচ্ছে। আমি জানি আমায় দিচ্ছে, কিন্তু ভাবি রিপ্লাই দিল। বাসায় এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। ভাবি আম্মুর সাথে রান্না ঘরে গেল। আমি রুমে এসে আবার চিরকুটটা বের করলাম। পড়ছি আর ভাবছি কখন সে ফোন দিবে। আমার ভাবনার যেন শেষ হয় না। কয়েকদিন পর একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো। আমি হলাম সাগর, তুমি হলে ঢেউ। চুপি চুপি প্রেম করবো, জানবে না তো কেউ। একটা মেসেজ এসেই অপর পাশে ফোনটা বন্ধ হয়ে গেল। কলও যায় না, মেসেজও যায় না। মনটা ভীষণ উতলা হয়ে রয়েছে। কিছুদিন কেটে গেল। একদিন বিকালে ঘুমাচ্ছিলাম,
তখনই একটা কল আসলো অচেনা নাম্বার থেকে। কলটা রিসিভ করলাম, ঘুম ঘুম কণ্ঠে বললাম, হ্যালো, কে বলছেন? আমিটা কে? অসময়ে ঘুম কেন? হ্যাঁ, কণ্ঠটা খুব পরিচিত। ও, এটা তো তের কণ্ঠ। কেমন আছো? ভালো, তুমি? ভালো থাকতে দিলে কই? একটা মেসেজ দিয়ে তো খাওয়া ঘুম সব কেড়ে নিয়েছো। মিথ্যা বলছো কেন? হ্যাঁ, তুমি তো এইমাত্র ঘুম থেকে উঠলে। তোমাকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। তাই মিথ্যুক? অনেকক্ষণ কথা বললাম, রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর তে আবারও কল করলো, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে কথা বলি। তে আমাকে একটা গান শোনালো। আচ্ছা, তোমার কণ্ঠটা এত মিষ্টি কেন তে? থ্যাংক ইউ। তুমি তো দেখতেও অনেক মিষ্টি, আর রূপকথার পরিপূরক। তে লজ্জা পেল অনেকটা। তোমাকে দেখতে মন চাইছে খুঁজতে। মনটা আর কি চায়? আদর করতে তো করো, কাছে আসো। না আসলে কেমনে করবো বলো? ইস, কত শখ। রাত 11টার উপরে ভাইয়া ভাবিকে কোলে করে ছাদে উঠছে। তারা উঠতেই বুঝতে পারলো ছাদে কেউ ফুসফুস করে কথা বলছে। আমাকে দেখে ভাবি বলল, চাঙ্কুক, এত রাতে ছাদে কি? তুমি তো খুব বেয়াদব হয়ে গেছো। না মানে ভাবি, দেখো না আজকের চাঁদটা কত সুন্দর। আর চাঁদ দেখতে হবে না চাঙ্কুক, এখনো ঘুমাসনি কেন? যা নিচে যা। আমাকে ঘুমাতে পাঠিয়ে দিয়ে নিচেরা ইয়ে করবে? কি কিছু বলছিস তুই? না না, কিছুই না। আমি সোজা রুমে চলে আসলাম। যাই হোক, তোমার ভাই কিন্তু অনেক হাজির হয়ে গেছে। একদিন সবার মান সম্মান শেষ করে ছাড়বে। ধুর পাগলি, আমার ভাই একদমই ওরকম নয়। বসো তো এখানে। 2 মাস পরের কথা, বাসায় নতুন অতিথি আসবে। সবার মাঝে এক অন্যরকম আনন্দ। ভাবি বোন তেও নাকি আসবে। ওকে পেলে তো রুমে নিয়ে দরজা লক করে ইচ্ছা মতো আদর করবো। চাঙ্কুক, এই চাঙ্কুক, ইদানিং দেখছি এক জায়গায় কাকাতুয়ার মতো দাঁড়িয়ে একা একা হাসো। তোমার লক্ষণ তো ভালো না। ব্যাপার কি? কই ভাবি, না তো। তোমার ভাইয়ার সাথে বাজারে যাও একটু, কাল মেহমান আসবে। আমি বলে দিচ্ছি তোমাকে 100 টাকা দিতে। না না, টাকা লাগবে না, আমি এমনিতেই যাব। অন্য সময় তো পায়ে ধরলেও যাও না। এই জন্য লোকে বলে ভালো মানুষের দাম নেই। যখন যেতাম না তখন কিছুই বলতে না, আর এখন যেতে চাই তাই বলে অন্য কিছু ভাবছো। আমি জানি তুমি ভাবছো তোমার বোন আসবে বলে, তাই না? ওই, আমি একবারও বলেছি এসব? চোরের মন পুলিশ পুলিশ, তাই না? আমার বোনের চয়েস এতটাও খারাপ না। এখন যাও। আমি কি দেখতে এতই খারাপ? মানে না, কিছু না। তারপর চলে আসলাম হাসতে হাসতে। অনেক বাজার করা হলো। বাজার নিয়ে বাড়িতে আসলাম। পরের দিন সকালবেলা ভাবির মা বাবা আর উনি আসলো, মানে আমার উনি। এসে তো এক হাসি দিয়ে মনটা ঘায়েল করে দিল। এই জিমিন, তোর টিয়াপুকে নিয়ে আমার রুমে আয় তো, একটু দরকার আছে। কেন? এমনি। একটু পর দুজনে আমার রুমে আসলো। তে লজ্জা পাচ্ছে। জিমিন নেই, ফোন নিয়ে গেম খেল পাশের রুমে গিয়ে। জিমিন একটু ফোন পেলে আর কিছুই চাই না তার, তাই তাকে ফোন দিলাম। সেও কোনো কথা না বলে চলে গেল। কেউ যদি দেখে কি ভাববে? যা ভাবার ভাবুক। এখন কি স্বেচ্ছায় দিবে নাকি জোর করে নিব? ছি, কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। পরে দিব। অনেক ট্রাই করেও কাজ হলো না। আধা ঘন্টা পর জিমিন এসে বলল, ভাবি ডাকছে। ওর মুখে ভাবি ডাক শুনে তেতে লজ্জায় শেষ। আর আমি তো অবাক, জিমিন জানলো কি করে? রাতের খাবার সবাই একসাথে খেলাম। সকালবেলা নাস্তা বানানোর জন্য ভাবি আগে উঠেছে। দেখে তার ছোট বোন দেবরের রুম থেকে বের হচ্ছে। এই তে, থাম বলছি। তীর তো হৃৎপিণ্ড থেমে গেছে, বুক ধুক ধুক করছে। ভাবির কণ্ঠ শুনে পা টিপে টিপে দরজার বাইরে তাকাতেই, ওই চাঙ্কুক, বাইরে আই, আজকে তোর খবর আছে। আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ, আমি কিছুই করিনি। আম্মু, আম্মু। আপু, তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না। কে শুনে কার কথা? মুহূর্তেই তের বাবা মা আর চাঙ্কুকের বাবা মা সবাই হাজির। আম্মু, তোমার মেয়ে সর্বনাশ করে ফেলেছে। মান সম্মান সব শেষ করেছে। কেন? কি করেছে? ওই দুটো আজ সারা রাত এক ঘরে ছিল। আপু, তুমি ভুল ভাবছো। আসলে লিসা গিয়ে দেখে ঠাস করে একটা চড় মেরে দিল। চুপ কর, লজ্জা করে না তোর? আবার কথা বলিস, বেহায়া নির্লজ্জ। এমন সময় চাঙ্কুকের বাবা বলল, আহা বৌমা চুপ করো। লোক জানাজানি হলে দুই পরিবারেরই সম্মানহানি হবে। সবাই যেটা ভাবছো সেটা না, আমি
আমি সকালে ওর রুমে গিয়েছিলাম। সবাই আমার দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মু, আমি ভুল করে ফেলেছি। মানে কি বলছো জাঙ্কুক? সত্যিটা বলে দেওয়াই ভালো তে। কি কি সত্যি বলবে তুমি? আর কি সত্যি আছে? আমরা দুজন একসাথে যে ঘুমিয়েছি সেটা। চুপ কর হারামজাদা, মান সম্মান আর কিছুই রাখলি না তুই। তে মনে হয় আকাশ থেকে পড়লো। আসলেই তো তে সকালবেলা এসেছে জাঙ্কুকের কাছে, বলেছিল দুজন মিলে হাঁটবে, মর্নিং ওয়াক করবে। কিন্তু এখন এই বদমাস ছেলে পুরোটাই পাল্টে খেয়ে গেল। জাঙ্কুকের বাবা আবারও বলল, বেয়াই, ভুল যেহেতু ওরা করে ফেলেছে তখন আর কি করার। আপনার মেয়েকে আমার ছোট বৌমা করে রাখতে চাই। তে এখানে থেকেই পড়ালেখা করুক। তে আব্বু কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওরা যখন নিজেদের পছন্দ নিজেরাই করেছে আমার আর কোনো আপত্তি নেই। আমি ওকে বিয়ে করব না। তের আম্মু তখন বলে, আর একটা কথা বলবি না, তোকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে। কেউ আর তের কথা শুনলো না। তেকে সবাই ভুল ভাবলো। সব দোষ জাঙ্কুকের। হারামি বচ্চাকে একটা, তোর 12টা বাজিয়ে ছাড়বো, বিয়ের সব মেটাবো তোকে আমি। জাঙ্কুক আর তের বিয়েটা তারা দিয়েই দিল। জাঙ্কুক তো বিয়ে চাই খুশি, কিন্তু তে বেশ রেগে রয়েছে। এমন অসম্মান হয়ে বিয়ে করা থেকে না করাই ভালো। তে ফুলসজ্জার খাটের উপর বসে রয়েছে রাগী লোক নিয়ে। জাঙ্কুক দরজা খুলে সেটা দেখলো। ওভাবে তাকিয়ে আছো কেন? ভয় লাগে তো? স্বামীকে সালাম করতে হয় জানো না তে? তোর সালামের খাতা পুরি। শালা, আজকে তোর একদিন কি আমার একদিন। আমাকে ডাক দিব কিন্তু তে। তোকে খুন করে আমি ফাঁসিতে ঝুলবো সবার সামনে। কি লজ্জাটা না লাগলো? বিয়ের খুব শখ তাই না? আমার ভুল হয়ে গেছে, আর জীবনে এমন করবো না তে। এত অসহায় চেহারা কেমন করে ধরিস বদমাস? কলারটা ছাড়ো না, যা হবার তা তো হয়ে গেছে। কিচ্ছু হয়নি, এখন থেকে হবে। আমি যে কি জিনিস বুঝবি তুই। বলে ছেড়ে দিল। বিছানায় শুয়ে পড়লো। আধা ঘন্টা ধরে জাঙ্কুক দাঁড়িয়ে রইলো। এখন তার পা ব্যথা করছে। আমি কই শোবো? ফ্লোরে এত জায়গা দেখতে পাও না? আরেকবার দাঁড়ালে কিন্তু খবর আছে। না মানে বলছিলাম কি, আজকে তো বাসর রাত, ফুলসজ্জা। তখনই তে ধীরবির করে উঠে বলল, পাশে কি দেখতে পাচ্ছ টেবিলে? কি আবার? ফল রাখা রয়েছে। ফলের সাথে আর একটা জিনিসও আছে। কি, ছুরি নাকি? হ্যাঁ, ওই ছুরিটা কিন্তু তোমার গলায় বসবে বলে দিলাম। না না থাক, তার থেকে বরং বেঁচে থাকলে পরে আরো ফুলসজ্জা করা যাবে। আরো ফুলসজ্জা মানে? না না, মানে তোমার সাথেই আর কি। চুপচাপ শুয়ে পড়ো। পরের দিন সকালে জাঙ্কুকের ঘুম ভাঙলো। সে উঠে দেখলো তের পেটটা উন্মুক্ত হয়ে রয়েছে। উঠে গিয়ে সোজা পেটে মুখ ছোঁয়ালো তার। তাতে তের ঘুম ভেঙে গেল। অসভ্য লোক একটা, নজর এত খারাপ কেন? তারপর তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে পড়লো তে। বের হলো টাওয়াল পেঁচিয়ে। আমি হাঁ করে তাকিয়ে আছি তার দিকে। এভাবে দেখার কি আছে? সরি। আমিও ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করে গোসল করে বেরিয়ে আসলাম। তে 3 পিস পরেছে। আয়নার সামনে বসে চোখে কাজল দিচ্ছে। কপালে কালো টিপ, খোলা চুল। ওই শোনো। ভ্রু কুঁচকে তাকালো তে। 3 পিস আমার ভালো লাগে না। সব সময় শাড়ি পরবে। কে আপনি? আমি তোমার স্বামী। নজর ঠিক করবে, আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবে না। তারপর সবাই সকালে নাস্তা করলাম। কিছুক্ষণ পর শ্বশুর বাড়ি যেতে হবে। ভাইয়া ভাবিও যাবে। আমি যত বউয়ের কাছে যেতে চাই, বউ ততই দূরে চাই। শ্বশুর বাড়ি এসেও বউয়ের সাথে ঘুমানোর সৌভাগ্য হয়নি, তবে ওকে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। যদিও ছোঁয়ার সাধ্য নেই, তবুও বারবার ছুতে চাইছে মন। শ্বশুর বাড়িতে 2 থেকে 3 দিন থাকার পর ভাইয়া কাজের ক্ষতি হচ্ছে বলে চলে আসলাম। রাত হয়ে গেছে, আমি খাটে শুয়ে আছি। তখনই তে বলে, দেখো জাঙ্কুক, ভালোই ভালোই বলছি, আমার খাট খালি করো। কি হলো, শুনতে পাচ্ছ না? আমি কিন্তু এমন জায়গায় লাথি দিব কাউকে দেখাতে পারবে না। না না থাক, উঠছি। চুপচাপ গিয়ে সোফায় শুয়ে পড়লাম। এইরকম ভাবেই দিনগুলো যাচ্ছিল। একদিন বাইরে থেকে আড্ডা দিয়ে বাসায় আসলাম। খুব খিদে পেয়েছে, তাই জন্য ভাত চাইলাম। ভাবি ভাত দিল, খাচ্ছিলাম। দূরে দেখি তে দাঁত কিরমির করে আমার দিকে তাকিয়ে আছে। ইশারায় বোঝালাম, কি সমস্যা, ভাত খাবে? তাতে তে আরো রেগে গেল। আমি রুমে গেলাম, শুয়ে আছি। তেমন সময় তে বলল, তোর কি কাজ কাম নাই? আমি তো ছোট মানুষ, সময় হলে কাজ করব।
একদিন রাতের বেলা তে সব গুছিয়ে রুমে এসে দরজা অফ করতেই পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। জাঙ্কুক ছাড় বলছি। কই হাত দিচ্ছিস? ভালো হচ্ছে না কিন্তু। এত অহংকার কেন? আজ আর জোরাজোরি করে লাভ নেই তে। হারামির বাচ্চা ছাড়। আমি তেকে চাপটে ধরলাম, খাটের মধ্যে শুয়ে দিলাম। আমি ওর উপরে উঠে পড়লাম। জানি না আমি কেন এমনটা করছি। আমি একটা নেশার মধ্যে রয়েছি এই মুহূর্তে। তোমার পায়ে পড়ে এমন কিছু করো না জাঙ্কুক, প্লিজ। একটা সময় তে জাঙ্কুকের গালে ঠাস করে একটা চড় মারলো। ছি, থু, লজ্জা করে না তোর? ভাইয়ের টাকায় চলিস, আবার কোন অধিকারে আমায় স্পর্শ করিস? বউয়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে? স্বামী হওয়ার যোগ্যতা আছে তোর? অধিকার দেখাতে আসিস? ঘৃণা লাগছে আমার তোকে স্বামী ভাবতে। তোকে কখনো স্বামী হিসাবে মানিনি, মানবো না। তুই আর বেশি কি করতে পারবি? শরীরটাই তো নিবি, নে খুলে দিচ্ছি। তে বিছানায় বসে কাঁদছে। নিজের কাছে নিজেকে ঘৃণ্য লাগছে। শার্টটা নিয়ে ছাদে চলে আসলাম। সেখানেই কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। তের ডাকে ঘুম ভাঙলো। তামাশার কি আরো কিছু বাকি আছে? এখানে ঘুমিয়ে সবার কাছে অপমানিত করতে চাও? সরি বলে রুমের মধ্যে চলে আসলাম। খাটে এসে শুয়ে পড়লাম। সকালে নাস্তা করে ভাইয়াকে বললাম, ভাইয়া আমিও দোকানে যাব। এতদিনে সুবুদ্ধির উদ্ভব হয়েছে তাহলে আমার ভাইটার। আমি জানি ক্রেডিটটা কার। ভাবির কথাই আরো যেন গাটা জ্বলছিল। তের সাথে আর তেমন ভাবে কথা বলি না। সারা দিনটাই আমি দোকানে থাকি। শুধু রাতের বেলায় এসে ঘুমাই ঘরে, তাও সোফার মধ্যে। খাওয়া দাওয়াটাও যা হয় বাইরে থেকেই করি। রাতে এসেও খাই না। কিছুদিন এমন ভাবেই চলছে। তে অনেক চেষ্টা করছে আমার সামনে আসার। ও চাই যাতে আমি ওর দিকে একটু তাকাই, আমার পছন্দের খাবার বানাই, আমার পছন্দের রঙের শাড়ি পরে। কিন্তু আমি তাকে আর পছন্দ করি না, আর করবো না কখনো। তেমনই একদিন রাতে সিগারেট ধরিয়েছি ছাদের ওপর। নিজেকে পুড়িয়ে কি লাভটা পাচ্ছ তুমি? এটা আমার পার্সোনাল ব্যাপারতে নাক না গলালে খুশি হব। প্রতিশোধ নিচ্ছ? কিসের প্রতিশোধ? কোনো প্রতিশোধ না। সঙ্গে সঙ্গে তে আমার হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে ফেলে দিল। আমিও সঙ্গে সঙ্গে একটা থাপ্পড় মারলাম। ছিটকে পড়ে গেল সে। ঠোঁটটা কেটে রক্ত বের হচ্ছে। তে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। তারপর আমার শার্টের কলারটা টান দিয়ে বলল, এতটা পাষাণ কেমনে হলে? হাত কাঁপলো না একটু? কষ্ট লাগে না একটু? মায়া লাগে না? আগে না আমার জন্য পাগল ছিলে? কথা বলছো না কেন? আমার দিকে তাকাও, কি হলো? হাত ছাড়িয়ে রুমে চলে আসলাম। কেন জানি না ওর প্রতি আর কোনো টান অনুভব হয় না। অনেকটা সময় হয়ে গেল সোফায় শুয়ে রয়েছি। আকাশে মেঘ ডাকছে। ঝুমঝুম বৃষ্টি পড়তে লাগলো। ভাবলাম রুমে চলে আসবে, কিন্তু না, 1-1.5 ঘন্টা চলে গেল, তাও আসছে না মেয়েটা। বুকে চিনচিন ব্যথা করছে, কিন্তু আমি তো আর ভালোবাসি না ওকে। তাহলে এমন লাগছে কেন? আমি গেলাম ছাদে, নিজের সব ইগোকে সাইডে রেখে। গিয়ে দেখলাম সে সেখানেই বসে রয়েছে, শীতে কাঁপছে। ওর কাছে গেলাম। বৃষ্টির পানি শরীরে পড়তেই গা শিরশির করে উঠলো। এভাবে ভিজলে জ্বর আসবে। আসলে আসবে। বাড়ির কাজ করবে কে? আমি কি বাড়ির চাকর নাকি? না, আপনি বাড়ির মালকিন, আর মালকিনকেও কাজ করতে হয়। এক প্রকার জোর করে হাত ধরে টেনে রুমে নিয়ে এসে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। জলদি কাপড় চেঞ্জ করে আসো, আমার ঠান্ডা লাগছে রে। ও ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে কাঁদছে আর দীর্ঘশ্বাস ছাড়ছে। বুঝলাম একটাও কথা শুনবে না, যা করতে হবে আমাকেই করতে হবে। জোর করে বাথরুমে নিয়ে গিয়ে শাড়িটা চেঞ্জ করে দিলাম। তে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। আমার এই কাণ্ড দেখে হঠাৎ করে সে হেসে ফেললো। কাঁদতে কাঁদতেই হাসছে মেয়েটি। এর মতো পাগল মেয়ে আমি একটাও দেখিনি। তারপর ওয়াশরুম থেকে জোর করে টেনে এনে বিছানায় শুয়ে দিলাম আর বললাম, নাও যত খুশি কাঁদো এবার। সকালবেলা আম্মু এসে ডাক দিল থেকে, এই তে তে আজকে কি নাস্তা বানাতে হবে না? কটা বাচ্চা দেখেছো? তের কপালে চিন হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর হয়েছে মেয়েটির। কিরে জাঙ্কুক, মেয়েটির গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। দোকানে যাওয়ার আগে ওকে ওষুধ কিনে দিয়ে যাবি। আমিও তাই করলাম। দোকানে যাওয়ার আগে ওষুধটা টেবিলে রেখে দিয়ে গেলাম। দোকান থেকে এসে দেখলাম যেখানে ওষুধটা রেখে গিয়েছিলাম সেখানেই পড়ে রয়েছে। তেকে ডাক দিলাম। হ্যাঁ বলো, কি হয়েছে? ওষুধটা খাওনি কেন? আমাকে কি খাওয়ার কথা বলে গিয়েছিলেন? আমি তো জানতাম না এটা আমার ওষুধ। বলেই আর একটু দাঁড়ালো না, সরসর করে চলে গেল রান্নাঘরে। আমিও কোনো সাড়া করলাম না। বাইরে থেকে খেয়ে এসেছিলাম যেহেতু, তাই সোফায় শুয়ে পড়লাম। তে এসে খাটে শুলো। আমি বললাম ওষুধ খাওয়ার কথা, কিন্তু সে খাবে না। মেয়েটা কাঁদছে। জিজ্ঞাসা করলাম,
কি হচ্ছে? কান্না কি আছে এতে আবার? কিছু না। উঠে গেলাম, কপালে হাতিয়ে দেখলাম গা খুব গরম হয়ে রয়েছে। রান্নাঘরে গিয়ে পানি গরম করে নিয়ে এসে ওষুধ খাইয়ে দিলাম জোর করে। তে খুব কাঁপছে, ওকে 4-5টা কম্বল নিয়ে জড়িয়ে দিলাম, তাও কাঁপুনি যাচ্ছে না। শেষমেশ ওর কম্বলের নিচে আমাকে ঢুকতে হলো। ওকে জড়িয়ে ধরলাম শক্ত করে। এখন একটু কমেছে ঠান্ডা লাগা। সকালবেলা দুজনেই একসাথে ঘুম থেকে উঠলাম। উঠে দেখলাম তের শাড়ি ফ্লোরে পড়ে রয়েছে। আমার শাড়িটা ফ্লোরে কেন? আমি কি তোমাকে কিছু করতে বলেছি? আমি কিছু জানি না। যদি কিছু করেও থাকি তাহলে সেটা ভুল করে হয়েছে। ভুল করে হোক আর যেমনই হোক, সর্বনাশ তো আমারই হয়েছে। ছাড়ো, একটু নড়তে পারছি না আমি। ও উঠে গেল, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। কি সর্বনাশ করলাম ওর! আমি আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি 9:45 বাজে। কি 9:45? দোকান যাবো কখন? তাড়াহুড়ো করার দরকার নেই, ভাইয়া গেছে দোকানে। আমাকে ডাকলো না কেন? ভাইয়াকে কি বলেছো? বলেছি তোমার শরীর খারাপ। আজব, আমি তো পুরোপুরি ঠিক আছি। তারপর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দোকানে চলে আসলাম। রাতে বাসায় ফিরে রুমে এসে সবে বসেছি, তখনই তে এসে কাপড় চেঞ্জ করছে। আজব তো, ওয়াশরুম কি চোখে পড়ে না? ওয়াশরুম থাকতে এখানে চেঞ্জ করছো কেন? কারো সমস্যা হচ্ছে নাকি? কেউ কাপড় পরে থাকুক আর নাই থাকুক, তাতে আমার কি? অনিচ্ছা সত্ত্বেও আর চোখে দেখছি তাকে। আবার রোমান্টিক হতে ইচ্ছা হচ্ছে। নীল রঙের শাড়ি পরেছে, ড্রেসিং টেবিলে সাজগোজ করতে বসেছে। আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। তুমি কি খাটে চাপবে নাকি আমি এখানে শোবো, কোনটা? মানে কি, এটা কি খাটের মতো এত বড় নাকি? দেখছো না জায়গা নেই? কে বললো জায়গা নেই? বলি দুষ্টু হাসি দিয়ে বুকের মাঝে শুয়ে হাত দুটো বালিশের মতো করে মুখের কাছে মুখ এনে মিষ্টি একটা হাসি দিল। কি হচ্ছে সব? শীত করে আমার। তো এখানে কি বোঝো নাকি? শীত করলে সাজগোজ করতে হয়, বিছানায় গিয়ে কম্বল দিয়ে ঘুমালেই তো হয়। কম্বল দিলে হবে না, অন্য কিছু লাগবে। আবহাওয়া তো নরমালি আছে। আচ্ছা যাও, ফ্যান বন্ধ করে দাও। তাও হবে না। তো আমি কি করব? কিছুই করতে হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো। বলেই তের ঠোঁটটা জাঙ্কুকের ঠোঁটে মিলিয়ে দিল। জাঙ্কুকও ভুলে গেল তার নিজের সব রাগ। সেও রেসপন্স করতে শুরু করলো। তের ভালোবাসায় সাড়া দিতে শুরু করলো জাঙ্কুক। তারা এক বন্ধনে বাঁধা পড়েছিল বিয়ের দিন, তবে তাদের ভালোবাসা পূর্ণতা পেল আজকে এই রাতে।